আয়না, আমরা প্রতিদিন যার সামনে দাঁড়াই, আমাদের চেহারা দেখি, সাজগোজ করি। কিন্তু তুমি কি কখনো ভেবেছ, ওই আয়নাটা কি সত্যিই শুধু তোমার প্রতিফলনটাই দেখায়? যদি আয়নার আড়ালে কেউ লুকিয়ে থাকে, যদি সেই চোখ তোমার নয়, অন্য কারো হয়। আজ আমি তোমাদের শোনাবো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যখন আমি টের পেলাম, আয়নার ভেতর কেউ আছে। সে আমাকে ডাকছিল, আমার দিকে তাকিয়েছিল, আর আমাকে নিজের বন্দি করার চেষ্টা করছিল। অনেক দেরি হওয়ার আগে কি আমি সত্যিটা খুঁজে বের করতে পেরেছিলাম? আমার ঘরটা খুব সাধারণ, একদিকে কাঠের জানালা, একপাশে বইয়ের আলমারি, আর ঠিক সামনে দেয়ালে ঝোলানো একটা বড় আয়না। ওই আয়নাটা আমার বাবার পুরনো জিনিস, প্রায় 25-30 বছর পুরনো। কাঠের ফ্রেমে খোদাই করা অদ্ভুত নকশা, যেন ফুলের মতো, আবার মাঝে মাঝে মনে হয় আঁকাবাঁকা মুখের আকার। প্রথম আমি এসব খেয়াল করতাম না, কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো সোজা এসে পড়েছিল আয়নার উপর, আর আমি কি দেখলাম জানো? আয়নায় আমার প্রতিফলন আছে ঠিকই, কিন্তু চোখ দুটো একেবারে অচেনা। আমার চোখ নয়, অন্য কারো চোখ। তীক্ষ্ণ দৃষ্টি, ভয়ঙ্কর রাগ, আর যেন আমাকে ভেদ করে তাকিয়ে আছে। আমি তখন বিছানায় শুয়ে ভয় কাঁপছিলাম। বললাম, এটা হয়তো স্বপ্ন, নাকি ঘুমের ঘোর। কিন্তু একবার চোখ মুছে আবার তাকাতেই ওই ভয়ঙ্কর দৃষ্টি এখনো সেখানে। আমি চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, কিন্তু শব্দ গলা থেকে বেরোলো না। শুধু নিজের বুকের ভেতর কাঁপুনি অনুভব করছিলাম। সেই রাতের পর থেকে আয়নাটার দিকে তাকাতে আমার ভয় লাগতে শুরু করলো। দিনে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু রাত হলেই মনে হয় ওই কাচের ভেতর কেউ আছে, যে আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। পরের দিন সকালে যখন আমি উঠে আয়নার দিকে তাকালাম, সব স্বাভাবিক। প্রতিফলন আগের মতোই, আমার মুখ, আমার চোখ, কোনো অদ্ভুত দৃষ্টি নেই। আমি ভেবেছিলাম, হয়তো রাতে কল্পনা করেছি। মানুষ যখন ভয় পায়, তখন অনেক কিছুই দেখতে পায় যা আসলে থাকে না। কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি রয়ে গেল। সারাদিনই আমি অদ্ভুত অস্থিরতায় ভুগছিলাম। অফিসে গিয়ে কাজের ফাঁকে মনে হচ্ছিল, কেউ আমাকে লক্ষ্য করছে। সহকর্মীরা মজা করে বলছিল, তোর চেহারা এত ফ্যাকাশে কেন? আমি হাসি দিয়ে এড়িয়ে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে আতঙ্ক আমাকে গ্রাস করছিল। রাত নামতেই ভয়টা আরও তীব্র হলো। ঘরের আলো নিভিয়ে বিছানায় শুতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম, খুব হালকা একটা শব্দ, যেন ফিসফিস করে কেউ আমার নাম ডাকছে। রাহুল! আমি থমকে দাঁড়ালাম। কণ্ঠস্বরটা এত ধীরে, এত টেনে বলা যে মনে হচ্ছিল দেয়ালের ভেতর থেকে আসছে। আমি চারপাশে তাকালাম, ঘরে তো কেউ নেই। তারপর আবার, রাহুল! আমার বুক ধড়ফড় করতে লাগলো। কণ্ঠস্বর এবার স্পষ্টভাবে আয়নার দিক থেকে আসছে। আমি ধীরে ধীরে চোখ তুলে তাকালাম আয়নার দিকে। ওই মুহূর্তে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। প্রতিফলনে শুধু আমার মুখ নয়, পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ঘুরে তাকাতেই ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটা আগের জায়গাতেই স্থির দাঁড়িয়ে আছে। আমি ঘাবড়ে গিয়ে হঠাৎ একটা কাপড় দিয়ে আয়নাটা ঢেকে দিলাম। মনে হচ্ছিল, যদি আয়নাটা না দেখি, তাহলে সমস্যাও থাকবে না। কিন্তু কাপড় দেওয়ার ঠিক আগে আমি দেখলাম, ওই ছায়াটা নড়ছে, যেন হাত বাড়িয়ে আমার দিকে আসতে চাইছে। সারা রাত ঘুম আসেনি, বুক ধড়ফড় করতে করতে সকাল হলো। পরের দিন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এই আয়নাটা কোথা থেকে এনেছিলে? বাবা একটু থমকে গেলেন, তারপর বললেন, অনেক বছর আগে এক পুরনো অ্যান্টিক দোকান থেকে কিনেছিলাম, দামও খুব কমে পেয়েছিলাম। দোকানদার বলেছিল, আয়নাটা নাকি এক জমিদারের বাড়ির। শুনেছি জমিদার মারা যাওয়ার পর ওই বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করেছিল, তাই বাড়িটা ভেঙে দেওয়া হয়েছিল। আয়নাটা তখন নিলামে বিক্রি হয়। আমি স্তব্ধ হয়ে গেলাম, মনে হচ্ছিল সবকিছু ধীরে ধীরে জুড়ছে। জমিদারের বাড়ি, মৃত্যুর পর ভয়ঙ্কর ঘটনা, আর এখন সেই আয়না আমাদের ঘরে। আমি বাবাকে কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝে গিয়েছিলাম, এটা কেবল আলোর খেলা নয়, এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর পালাব না। আমি দেখব, আসলে আয়নার আড়ালে কে লুকিয়ে আছে। সেদিন রাতে আমি ইচ্ছে করেই আয়নার কাপড়টা সরিয়ে রাখলাম। আমার প্রতিফলনটা নড়ে উঠল। আমি নড়িনি, কিন্তু আয়নার ভেতরকার আমি মাথা ঘুরিয়ে তাকালো। আমি চমকে উঠলাম, কপাল ঘামে ভিজে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হঠাৎ সেই প্রতিফলন হাত তুলল, আর ধীরে ধীরে কাচের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসতে শুরু করল।
কাচটা যেন জল হয়ে গিয়েছিল, আঙুলগুলো ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে। ভয়ঙ্কর, শীতল, হাড় বেরোনো কঙ্কালসার হাত। আমি ভয় পিছিয়ে গেলাম, চেয়ারটা উল্টে পড়ে গেল মেঝেতে। কিন্তু সেই হাত থামল না, আরও সামনে বাড়তে লাগলো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, কে? তুই কে আয়নার ভিতরে? তখনই আবার সেই ফিসফিসানি কণ্ঠস্বর শোনা গেল, আমি এখনো এখানে আছি, আমাকে বের কর। পরের দিন ভোরে আমি দৌড়ে দাদার কাছে গেলাম। দাদা গ্রামের পুরনো বাড়িতে থাকেন, আর তিনি এসব অতিপ্রাকৃত কাহিনীর অনেক কিছু জানেন। আমি সব খুলে বলতেই দাদা গম্ভীর মুখে শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই আয়নাটা সাধারণ জিনিস নয় রাহুল, এটা একটা আবদ্ধ আয়না। অনেক সময় তান্ত্রিকেরা কোনো আত্মাকে বন্দি করতে আয়নাকে ব্যবহার করে। কাছে আত্মা আটকে থাকে, বাইরে আসতে পারে না। কিন্তু যদি কেউ ভুল করে ডাক দেয়, অথবা ভয় পেয়ে দুর্বল হয়, তখন সেই আত্মা ধীরে ধীরে মুক্তি পায়। আমি অবাক হয়ে বললাম, মানে? তাহলে আয়নার ভেতরে সত্যিই কেউ বন্দি আছে? দাদা মাথা নাড়লেন, হ্যাঁ। আর সেই জমিদার, তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। শুনেছি তাকে খুন করা হয়েছিল টাকার লোভে। তার আত্মা শান্তি পায়নি, তাই এই আয়নার ভেতর সে বন্দি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল, আয়নার ভেতর থেকে এখনো কেউ আমার দিকে তাকিয়ে আছে। দাদা আমাকে সতর্ক করে দিলেন, রাত হলে আয়নার সামনে যাস না। আর যদি দেখিস আবার হাত বেরোচ্ছে, কোনো মতেই ডাক দিবি না, কথায় সাড়া দিবি না। না হলে সে পুরোপুরি মুক্তি পাবে, আর তখন আর আটকানো যাবে না। সেই রাতে আমি ঘুমোতে গিয়েই অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি দাঁড়িয়ে আছি সেই আয়নার সামনে। হঠাৎ আয়নাটা ভেঙে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এল এক ভয়ঙ্কর মানুষ, চোখ লাল, শরীর জীর্ণ, মুখে রক্তের দাগ। সে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি দৌড়ে পালাচ্ছি। কিন্তু যতই দৌড়াই, চারপাশে শুধু আয়না, হাজার হাজার আয়না, প্রতিটায় আমার প্রতিফলন। কিন্তু প্রতিটা প্রতিফলনের চোখ ভয়ঙ্কর, রক্তাক্ত। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, আর সেই মুহূর্তেই ঘুম ভাঙল। ঘাম ভিজে বিছানা একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর আমার বুক ধড়ফড় করছে। আমি জানতাম, এটা কেবল স্বপ্ন নয়, আয়নার ভেতরকার আত্মা আমাকে বার্তা দিচ্ছে। পরের রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করেই আয়না থেকে টুং করে আওয়াজ হলো, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। আমি আলো জ্বালালাম, আর দেখলাম, কাচের ওপাশ থেকে সেই ছায়া। আমি পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম। সেই হাত দুটো এদিক ওদিক নাড়ছিল, যেন আমাকে টেনে নিতে চাইছে। কণ্ঠস্বরটা আবার এল, আমাকে বের কর, এত বছর ধরে আমি বন্দি, তুই আমাকে ডাক, আমি তোকে মুক্তি দেব। আমার গলা শুকিয়ে কাঠ, তবু আমি কোনোভাবে জবাব দিলাম, তুই কে? তুই আসলে কি চাইছিস? আয়নার ভেতরকার প্রতিফলন ধীরে ধীরে স্পষ্ট হলো। এবার আমি শুধু ছায়া